নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষ যখন বা সারা ভারতবর্ষের মানুষ যখন পশ্চিমবঙ্গের বেলডাঙ্গায় কি হচ্ছে, কি চলছে, কি নির্যাতন চলছে সেটা নিয়ে আমরা আলোচনায় ব্যস্ত থাকছি, কিংবা ধরুন বাংলাদেশের মানুষ, সংখ্যালঘু মানুষরা চট্টগ্রামে কিভাবে সংখ্যালঘু মানুষরা প্রতিরোধে সামিল হয়েছেন, প্রতিরোধ করছেন, সেই নিয়ে যখন নিরন্তর আলোচনা চলছে, বাংলার মাটিতে, ভারতবর্ষের মাটিতে যারা বাংলাদেশে সংখ্যালঘুরা কিভাবে বেঁচে আছেন সেটা নিয়ে চর্চা করছেন, সেই সময় একটা মস্ত বড় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে আজকে বাংলা বার্তায় বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে আনছি। আপনারা জানেন, কিছুদিন আগে সেই নিয়ে প্রতিবেদন করেছিলাম যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেন আদানি গোষ্ঠী অন্যান্য কিছু গোষ্ঠীর সঙ্গে। আদানি গোষ্ঠী বহুদিন আগে ঝাড়খণ্ডের একটি নির্দিষ্ট জেলায় একটি নির্দিষ্ট প্ল্যান্ট তৈরি করেছেন, বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট, যেখান থেকে 1400 মেগাওয়াট বিদ্যুৎ প্রতি মাসে তৈরি হবে এবং সেটা বাংলাদেশ সরকার সরাসরি কিনে নেবে। সেই চুক্তি করেছিলেন বাংলাদেশ সরকারের সঙ্গে আদানি গোষ্ঠী, ভারত সরকারের অনুমতিক্রমে। এবং ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রত্যেক মাসে 1400 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে ভারতবর্ষ থেকে সরবরাহ করত আদানি গোষ্ঠী। আদানি গোষ্ঠীর সঙ্গে যে চুক্তিটা বাংলাদেশ সরকারের ছিল সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে, যদি কোনোদিন আদানি গোষ্ঠীর 1400 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ সরকার কিনতে না পারে, তাহলে বাংলাদেশে যে পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন আছে তারা কিনতে না পারে, তাহলে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী বাংলাদেশ সরকারকে একটা ক্ষতিপূরণ দিতে হবে আদানি গ্রুপকে। যদি ধরুন 1400 মেগাওয়াট কিনতে পারলো না, 1000 মেগাওয়াট কিনছে, তাহলে বাকি 400 মেগাওয়াটের জন্য ক্ষতিপূরণ নিয়ম করে বাংলাদেশ সরকারকে দিতে হবে ভারতের আদানি গোষ্ঠীকে। ঠিক একইভাবে আদানি গোষ্ঠী যদি কোনো কারণে 1400 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করে সরবরাহ না করতে পারে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ধরুন আমি বলছি 500 মেগাওয়াট বিদ্যুৎ সাপ্লাই করতে পারছে না আদানি গোষ্ঠী, তখন সেই 500 মেগাওয়াটের একটা ফাইন চার্জ হবে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী। অর্থাৎ ভারত সরকার বলুন, আদানি গোষ্ঠী বলুন, তারা সেক্ষেত্রে সরাসরি আন্তর্জাতিক আদালতে চলে যাবেন এবং আন্তর্জাতিক আদালতে সেই রায় মানতে হবে ভারত সরকার বা বাংলাদেশ সরকারকে। এই ধরনের একটা চুক্তি হয়েছিল শেখ হাসিনা যখন সরকারে, তখন পারস্পরিক দুটি রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল, সেই প্রেক্ষিতে হয়েছিল। সাম্প্রতিককালে আপনারা জানেন, বাংলাদেশের পালা বদলের পর যখন শেখ হাসিনা চলে গেলেন, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এলো, সেই সময় তারপর থেকে যেহেতু আর্থিক অবস্থাটা ক্রমশ ভেঙে পড়ল বাংলাদেশে, আদানি গোষ্ঠীকে এই 1400 মেগাওয়াটের বিদ্যুতের দাম তারা দিতে পারছিলেন না দীর্ঘদিন ধরে। মানে যতদিন ধরে আদানি ইউনূস সরকার ক্ষমতায় এসেছেন, তার আগে শেখ হাসিনা সরকারের কিছু দেনা ছিল, ডিউজ ছিল, সেটা সহ। ফলত স্বাভাবিকভাবে আদানি বুঝতে পারছিলেন ক্রমশ সংকট ঘনীভূত হচ্ছে। আদানি একটি চিঠি লিখেছিলেন সরাসরি মোহাম্মদ ইউনূসের সরকারকে, বলেছেন দেখুন, দুটো রাষ্ট্রের পারস্পরিক যে সম্পর্ক আমাদের আছে, আমি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সাপ্লাই করে যাবো, কিন্তু আমার প্রচুর টাকা দেনা পড়ে গেছে, আপনারা কিছু টাকা অন্তত আমাকে দেওয়ার ব্যবস্থা করেন। বাংলাদেশ সরকার কোনো হেলদোল ছিল না, 1400 মেগাওয়াট করে বিদ্যুৎ প্রতি দিন সাপ্লাই হয়ে যেত এই ভারতবর্ষ থেকে, ঝাড়খণ্ড থেকে আদানি গোষ্ঠী দিত। শেষ পর্যন্ত অক্টোবরের সম্মত তারিখটা 27 তারিখ, সেই সময় আদানি একটা সিদ্ধান্ত নেন, একটা চিঠি লেখেন মোহাম্মদ ইউনূসের সরকারকে যে আপনাকে 3 দিন টাইম দিলাম, জানিয়ে দিন, 31শে অক্টোবর টাইম দিলাম, জানিয়ে দিন, 1 নভেম্বর থেকে আমরা বাধ্য হব বিদ্যুৎ কাট করতে, অর্থাৎ পুরো বিদ্যুৎ না, কিছুটা বিদ্যুৎ দেবো, কারণ এত আমাদের পাওনাদার আছে, আমাদের সমস্ত পাওনাদারকে টাকা দিতে হচ্ছে। তারপর 1 নভেম্বরের পর্যন্ত কোনো উত্তর না পেয়ে শেষ পর্যন্ত আদানি গোষ্ঠী যে সিদ্ধান্তটা নেন সেটা হচ্ছে 700 মেগাওয়াট দেবো, বাকি 700 মেগাওয়াট দেবো না। ফলত কি হয়, বাংলাদেশে প্রচুর একটা বিস্তীর্ণ অঞ্চল অন্ধকার নেমে আসে। ধরুন একটা নদীর এপারে আলো জ্বলছে, নদীর ওপারে আলো জ্বলছে না। আপনারা জানেন, ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের সময় মেট্রো রেলওয়ে প্রজেক্ট ব্যাপক বিস্তৃতি হয়েছে, ইলেকট্রিক ট্রেন চলে, ফলে স্বাভাবিকভাবে সেখানে বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত না হলে সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যার প্রেক্ষিতে স্বাভাবিকভাবে সংকট ক্রমশ ঘনীভূত হয় বাংলাদেশে। এরপর বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যেটি আছে, সে তার তরফ থেকে আদানিকে চিঠি দিয়ে জানানো, আমরা চেষ্টা করছি, আপনারা জানেন আর্থিক অবস্থা খারাপ, আমরা চেষ্টা করছি আমরা বিদ্যুৎটাকে চালু রাখবো। ইতিমধ্যে বাংলাদেশ সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, যে বলা হচ্ছে যে এখন অত্যন্ত চালাকি করে বিভিন্ন স্টেপ ফেলছেন তারা, যেটা শেষ পর্যন্ত টিকবে না, সেরকম একটি কাণ্ড করেন। কি করেন জানেন? শেখ হাসিনা সরকার থাকার সময় বাংলাদেশ সরকার কিছু ইনভেস্ট করেছিল নেপালে, ওয়াটার হাইড্রো প্রজেক্ট, যেটা সেখান থেকে প্রচুর বিদ্যুৎ তৈরি হয় এবং বিদ্যুৎটা একটু কম দামে পাওয়া যায়।
কিন্তু সেটা আনতে গেলে যা ভৌগোলিক অবস্থান, নেপাল থেকে ওভারহেড পাওয়ার গ্রিড ব্যবহার করে ভারতবর্ষের ওপর দিয়ে সেই পাওয়ার গ্রিড ব্যবহার করে বাংলাদেশের সেই বিদ্যুৎ যাবে বাংলাদেশে। তো সেটি ইতিমধ্যে যখন মোহাম্মদ ইউনূসের সরকার বুঝতে পারেন যে আদানি এরকম কাটিল করবেন, ফলত স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপালে দ্রুত হস্তক্ষেপ করেন এবং টার্ম শুরু হওয়ার অনেক আগে শেষ পর্যন্ত নেপাল থেকে বিদ্যুৎ কেনাটা ফাইনাল করে ফেলেন বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সরকার, যেহেতু দামটাও কম আর এদিকে আদানির চাপের কাছে মাথা নত করবো না, দেবো আস্তে আস্তে দেবো, যখন পারবো দেবো। এবং তারপর সমস্যাটা হয় যে ভারত সরকারের যে পাওয়ার গ্রিড, সেটা তো ভারত সরকারের অনুমতি লাগবে। শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূসের সরকার ভারত সরকারকে চিঠিপত্র লেখেন এবং ভারত সরকারের যিনি বিদ্যুৎ দপ্তর আছে তার মনোহর খাট্টার যিনি মন্ত্রী, তার দপ্তর থেকে শেষ পর্যন্ত আমার নিজের ধারণা নরেন্দ্র মোদীর অনুমতি নিয়ে, ক্যাবিনেটের অনুমতি নিয়ে ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারকে বলে দেওয়া হয় যে আপনাদের সঙ্গে যে আলোচনা আগেও হয়েছিল শেখ হাসিনার সময়, আমরা অনুমতি দিচ্ছি, আপনারা পাওয়ার গ্রিড ব্যবহার করুন, আপনারা বিদ্যুৎ বাংলাদেশ থেকে নিন। বাংলাদেশ সরকার ঠিক প্রস্তুত ছিল না যে এই বিদ্যুৎটা শেষ পর্যন্ত ভারতের ভূসীমানার উপর দিয়ে তারা পাবে, কিন্তু আচমকা এটা পাওয়াতে বাংলাদেশ সরকার খুব উৎফুল্ল হয় এবং তার বিদ্যুৎ মন্ত্রী প্রকাশ্যে এমন বিবৃতি দিতে শুরু করেন যে বিবৃতিটা প্র্যাকটিক্যালি আদানি বিরোধী। ভাবেন যে আদানি আলাদা, ভারত সরকার আলাদা, মানে আদানি ভারত সরকারের লোক নন, ফলে তো বলেন যে আমরা কারুর কাছে মাথা নত করবো না, আমরা তো দেখিয়ে দিলাম, এরকম একটা অনেক এই জাতীয় বিবৃতি দিতে শুরু করে। ইতিমধ্যে আদানি একটা জিনিস আপনাদের বলা হয়নি, একটা কাণ্ড করে রেখেছেন। আদানি ভারত সরকারের কাছ থেকে একটা অনুমতি নিয়ে নিয়েছেন যে অবিকৃত বিদ্যুৎ আমরা তৈরি করবো ঝাড়খণ্ডের জেলাটাতে, সেটা আমরা যেটা বাংলাদেশে পাঠাতে পারছি না, ভারতের কোনো প্রজেক্টে আমরা সেটাই বিক্রি করতে পারবো কিনা, ভারত সরকার সেটা অনুমতি দিয়ে দিয়েছিল কিছুদিন আগে। অর্থাৎ আদানি স্টেপটা একটা এগিয়ে রেখেছিল যে আমরা অবিকৃত বিদ্যুৎ ভারতবর্ষে কাজে লাগাবো। ওদিকে নেপাল থেকে এই বিদ্যুৎ সরবরাহের অনুমতি পাওয়ার পর বাংলাদেশ সরকার উৎফুল্ল হয়ে পড়ে। কিন্তু এটা তো কেন সাধারণভাবে সমস্ত ঘটনাটা আপনাদের কাছে খুব সংক্ষেপে বর্ণনা করলাম, কিন্তু পেছনে লুকিয়ে আছে একটা বৃহত্তর ডিপ্লোম্যাসি, রাজনীতি। দেখুন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এখন সম্পর্ক ভালো নেই। বাংলাদেশে ঘটে চলা ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে ভারত সরকারের বিদেশমন্ত্রী একটিও বিবৃতি দেননি, শুধুমাত্র শেখ হাসিনার সেফ এসকেপটাকে এনশিওর করে ভারতের মধ্যে দিল্লিতে শেখ হাসিনাকে সেফ কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছে। মোহাম্মদ ইউনূসের যারা অন্তর্বর্তীকালীন সরকারের পেছনের পরিচালক, তারা চাইছেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মারফতে ভারতবর্ষ থেকে নিয়ে যেতে। সেটা ভারত সরকার রাজি হবেন না, স্বাভাবিক কারণ, তাহলে শেখ হাসিনা বাংলাদেশে গেলে তার কি কপালে জুটবে সেটা ভারত সরকার থেকে ভালো কেউ জানে না। আসলে শেখ হাসিনা, মোহাম্মদ ইউনূসের সরকার এবং ভারত সরকার দুজনেই অপেক্ষা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দিকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়াতে বাংলাদেশের অবস্থা খারাপ হয়েছে। স্বাভাবিকভাবে বোঝেন, কমলা হ্যারিস ছিলেন প্রো বাংলাদেশি, ডোনাল্ড ট্রাম্প প্রচন্ডভাবে বাংলাদেশে যে সংখ্যালঘু মানুষ অত্যাচারিত হন তার বিরুদ্ধে ভোকাল হয়েছিলেন। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেকটা নির্ভরশীল অনেক ক্ষেত্রে আর্থিকভাবে, সেইখানে দাঁড়িয়ে একদিকে ডোনাল্ড ট্রাম্পের জেতা, অন্যদিকে এই অনুমতিটা পেয়ে যাওয়া, বাংলাদেশ সরকার ধরাকে সরা জ্ঞান করতে শুরু করলো এবং তার বিদ্যুৎ মন্ত্রক যা যা বিবৃতি সাম্প্রতিককালে দিতে শুরু করলো যে নেপালের বিদ্যুৎ আমরা পাচ্ছি, আমাদের চোখ রাঙিয়ে কারুর কাছে আমরা মাথা নত করবো না। কিন্তু ভেতরে ঘটে গেল একটা সাংঘাতিক ইন্টেলিজেন্ট মুভ, এটা বলার জন্যই আমার মনে হয়েছে যে বাংলা বার্তার এই বিশেষ প্রতিবেদনটা করা দরকার বলে আমি আপনাদের কাছে এটা বিবৃতি বর্ণনা করছি। সেটা হচ্ছে ভারত সরকার বাংলাদেশকে অনেকটা ডিপেন্ডেন্ট করে দিল তাদের ভারত সরকারের উপর। অর্থাৎ কথায় কথায় ব্ল্যাকমেইলিং, ভারত সরকারের কাছ থেকে ভারত সরকার এটা করবো না, ওটা করবো না, দাদাগিরি মানবো না, আমরা যা বলবো তাই হবে, ভারতবর্ষের মানে সংখ্যাগুরু মানুষ যারা, তারা বাংলাদেশের সংখ্যালঘু, তাদের উপর নির্যাতন এবং সেই নির্যাতনের প্রেক্ষিতে মোহাম্মদ ইউনূস সরকারের কিছুটা নীরবতা, সব মিলিয়ে সম্পর্কটা তো খুব তিক্ত অবস্থায় গিয়ে পৌঁছেছিল। সেইখানে দাঁড়িয়ে ভারত সরকারের এই মুভটা রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে বাংলাদেশকে আরেকবার ভারতের উপর ডিপেন্ডেন্ট করে দিলেও, অর্থাৎ এবার এই পাওয়ার গ্রিড দিয়ে ধরুন নেপাল থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ যাওয়া শুরু হবে, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল যেখানে আদানি বিদ্যুৎ দেয় না সেখানে নেপালের বিদ্যুৎ কম দামে কিনবে নেপাল সরকার, এবং এখন টাটকা হয়তো দামও মিটিয়ে দেবে, সবকিছু হয়ে যাবে। বেশ কিছুদিন বাদে, আজ থেকে 6 মাস বাদে, যদি ভারত সরকারের সঙ্গে নেপাল বাংলাদেশ সরকার কোন রকম ব্ল্যাকমেলিং এর রাজনীতি করেন বা মোহাম্মদ ইউনূসের সরকার চলে গিয়ে ধরুন কোনো আরো উগ্র ধর্মীয় কোনো সরকার ওখানে প্রতিষ্ঠিত, বিএনপি সরকার বা জামাতদের প্রতিষ্ঠিত সরকার হলো, সেই সময় দাঁড়িয়ে
ভারত সরকারের সঙ্গে এই জাতীয় আচরণ করার আগে তাদের ভাবতে হবে, তার কারণ যে পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে তাতে এই বাংলাদেশের বিদ্যুৎ কিন্তু প্রভূত পরিমাণে বাংলাদেশে ঢুকবে, মানে নেপালের বিদ্যুৎ, নেপালে তৈরি হওয়া বিদ্যুৎ, কারণ দামটা বাংলা আদানি গ্রুপের থেকে অনেকটা কম। আর এখানে বাংলাদেশ সরকারের অলরেডি ইনভেস্টমেন্ট করা আছে। যা খবর আনঅফিসিয়ালি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার ধার করেও সেখানে বাংলাদেশের এই ওয়াটার হাইড্রোলিক প্রজেক্টে আরও কিছু টাকা পাঠিয়ে দিয়েছেন। ফলে বাংলাদেশ নেপাল সরকারের এই বিদ্যুৎ সাপ্লাইয়ের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়বেন। কিন্তু নেপাল থেকে বিদ্যুৎ আসতে গেলে ভারতের উপর ওভারহেড পাওয়ার গ্রিড ব্যবহার করতেই হবে, তাছাড়া কোনো বিকল্প কিন্তু অন্য কোনো রূপ নেই। ফলত আলটিমেটলি ভারত সরকার এই অনুমতি দিয়ে প্রাইমারিলি অনেকে ভাবলো ভারতবর্ষ এত লিবারেল কেন, যে বাংলাদেশে এত সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেই বাংলাদেশকে এরকম মোদী ছাড়পত্র দিয়ে দিন। আসলে ছাড়পত্রের পেছনে লুকিয়ে আছে এস জয়শঙ্করের মস্তিষ্ক। এটা অভিজ্ঞজনরা বলছে যে এটা দিয়ে ওদের বেঁধে দিন, আমাদের খুব বেশি লাভ ক্ষতির ব্যাপার নেই, পাওয়ার গ্রিড দিয়ে বিদ্যুৎ যাবে, কি এসে যাবে, সামান্য কিছু টাকা ডিভিডেন্ড রেভিনিউ আমাদের নেপাল থেকে বাংলাদেশ থেকে আসবে, সেটা যদি তাও নাও দেয় কোনো ক্ষতি নেই। কিন্তু এই পাওয়ার গ্রিড আমরা যেদিন অফ করে দেবো বাংলাদেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে। যেটা এখন 1400 মেগাওয়াটের বদলে 520 মেগাওয়াট এখন আদানি দিচ্ছে। ফলে তাতেই অলরেডি বাংলাদেশে ক্রাইসিস শুরু হয়ে গেছে। আবার পরবর্তীকালে নেপালে যে তৈরি বিদ্যুৎ, সেই বিদ্যুৎ যখন বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে যাবে বা বিভিন্ন প্রজেক্টের মধ্যে ঢুকে যাবে বা মেট্রো রেলে ঢুকে যাবে বা বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন শিল্প কারখানায় ঢুকে যাবে, তখন ভারত সরকার যদি পরিষ্কারভাবে বলে উই আর সরি, আমরা আই ক্যানট হেল্প ইউ, আমরা পাওয়ার গ্রিডের মারফত এই বিদ্যুৎ সাপ্লাইটা ওভারহেড পাওয়ার গ্রিড আমরা দিতে পারবো না, বাংলাদেশ সরকার কিন্তু তখন আরেকবার বড় বিপদে পড়বে। অর্থাৎ এই বৃহত্তর আজকের দিনে যে স্টেপটা বৃহত্তর প্রেক্ষিতে আলটিমেটলি বাংলাদেশকে নতুন করে বেঁধে ফেলার একটা ছক কিন্তু তৈরি হলো। এবং যা খবর আমি দিল্লির কূটনৈতিক মহলে বিভিন্ন তথ্য ঘেঁটে আমি আপনাদের কাছে এটা বলছি, এই পুরো পরিকল্পনাটা ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি সাইলেন্টলি এই অপারেশনসটা করলেন, বাংলাদেশকে অনুমতি দিয়ে বাংলাদেশকে ভারতবর্ষের উপর ডিপেন্ডেন্ট করার প্রক্রিয়াটাকে অনেকটা এগিয়ে রাখলেন। এখন বাংলাদেশে পিছিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, তার কারণ ওয়াটার হাইড্রোলিক প্রজেক্টে শেখ হাসিনা সরকার ইনভেস্ট করেছেন এবং যা খবর ভারত সরকারের কাছে, যা খবর আরো অনেক টাকা ইতিমধ্যে বাংলাদেশ সরকার আদানির এই ছটপটানি থেকে, আদানি থেকে কিছুটা বেরিয়ে আসার জন্য আরেকবার নেপালে ইনভেস্ট করেছেন। এবং সেই ইনভেস্ট করার আগে মৌখিকভাবে ভারত সরকারের অনুমতি নিয়ে নিয়েছেন যে পাওয়ার গ্রিড পাবো তো, ওভারহেড পাওয়ার গ্রিডটা পাবো তো। ভারত সরকার মৌখিকভাবে অনুমতি দিয়েছেন বা লিখিতভাবে অনুমতি দিয়ে দিলেন। এবার বিদ্যুৎ সাপ্লাই দ্রুত বাড়বে, ইতিমধ্যে 40 মেগাওয়াট করে এখন যাচ্ছে প্রতিদিন, এটা আরো বাড়বে এবং তখন নেপালের এই বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশ সরকার প্রভূত উপকৃত হবে। এবং শেষ পর্যন্ত যদি ভারতবর্ষের সঙ্গে মোহাম্মদ ইউনূস বা তার পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর জামাত সরকার কিংবা অন্যান্য সরকার, তারা যদি কোন রকম ব্ল্যাকমেলিং এর রাজনীতি করেন, ভারত সরকারের হাতে থেকে গেল কিন্তু একটা মস্ত বড় অস্ত্র। আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবসময় পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে আলোচনা করি, পশ্চিমবঙ্গে কোন কাউন্সিলরকে কে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে গেল সেটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা ডিয়ার লটারিতে কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে সেটা নিয়ে চর্চা করছি, আলোচনা করছি, বাইল ইলেকশনের লুট নিয়ে আলোচনা করছি, আমরা ভারতবর্ষের দিকে তাকিয়ে মহারাষ্ট্র কিংবা ঝাড়খণ্ডে যে ইলেকশন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। কিন্তু অলক্ষ্যে ভারতবর্ষের পররাষ্ট্রনীতিতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তথাকথিত সোকল মিডিয়া কিন্তু সেটা নিয়ে খুব বেশি আলোকপাত করলো না। তাই আমার মনে হলো বাংলা বার্তার আজকের এই বিশেষ প্রতিবেদনে এই নিয়ে একটু আলোকপাত করি।